হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? জি, আসি আল্লাহর মধ্যে ভালোই। তো আমরা অনেকদিন পরে বসলাম, কিন্তু আসলে আবার টাইমও কম। মানে আমাকে আবার একটু বের হইতে হবে। তো মানে জাস্ট ২ মিনিট একটু কথাবার্তা বলি। এরপর আমরা শুরু করে দেব। তো আমি তো আপনারা জানেন যে ফিটুতে ভর্তি হইলাম। তো ওদের প্ল্যানিং খুব সুন্দর লাগলো। তো ওখানকার ম্যাটেরিয়ালসগুলো আমরা ধীরে ধীরে অবশ্যই এখানে শেয়ার করব। এখন ওটা স্পেশালি বিসিএস নিয়ে কাজ করে। এখন আপনারা যেহেতু আপনাদের সবারই ভালো একটা টাইম আছে, এখন আপনারা যদি চিন্তা করেন যে বিসিএস এ আপনারা হয়তোবা ১ বছর পর বা ২ বছর পর বা আপনার এজ থাকা পর্যন্ত আপনি চেষ্টা করবেন বা আপনার বিসিএস ক্যাডার হওয়াই লাগবে। তখন সেই ক্ষেত্রে স্টেপ 1 এ সর্বপ্রথম যেই বাধাটা আসবে সেটা হচ্ছে ভোকাবুলারি। মানে এইটাই হচ্ছে সবচেয়ে বড় বাধা ভোকাবুলারিতে। আর বিসিএস এ ম্যাথে আপনি দুর্বল থাকলে খুব একটা সমস্যা হয় না। আর ম্যাথ নিয়ে আমরা বলছি এখানে কাজ করব, সেটা অবশ্যই ইনশাল্লাহ হবে। কিন্তু আমরা ভোকাবুলারি নিয়ে কাজ ইনশাল্লাহ সবসময় করব। মানে এটা আমি সিদ্ধান্ত নিলাম, এটা আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্যই। এখন বলতে পারেন তাহলে হঠাৎ করে ভোকাবুলারি নিয়ে এই সেশনটা শুরু হইলো কি জন্য? তো আমি দেখলাম যে ওনারা বলল যে যে কোনো একটা আপনি যদি লেকচার শোনেন, তখন সেই ক্ষেত্রে আপনার লেকচারটা 10% মনে থাকবে। এবার আপনি যদি নিজে পড়েন তখন 10% বা 50% মনে থাকবে, সব মিলে 30%। এই আমার একটা ফোন আসছে, একটু ইয়ে করতেছি আমি। হ্যালো, হ্যালো। আচ্ছা। আচ্ছা, তাহলে তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ভোকাবুলারি, এবং আমরা ভোকাবুলারি নিয়ে কাজ করব। এখন আমরা যদি ভোকাবুলারি নিয়ে কাজ করি, এটা তো একদিনের কাজ না। এখন আপনার ভোকাবুলারি নিয়ে পড়তে হলে আপনার সবার আগে যে চিন্তাটা আসবে সেটা হচ্ছে ইংলিশে ওয়ার্ড আছে ১ থেকে ১.৫ লাখ। এত ওয়ার্ডের মধ্যে আপনি কোন জায়গা থেকে পড়বেন? এই একটা মেজর সমস্যা। আপনি কোন জায়গা থেকে যে শুরু করবেন ভোকাবুলারিটা, এইটা বুঝতে যাই অনেকের প্রবলেম হয়। আর আমরা আমাদের সারা জীবনে যতগুলা ব্যর্থ প্রচেষ্টা দিছি, সবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভোকাবুলারি। মানে আপনি, আমি বা আমরা সবাই যে বিভিন্ন সময় আমরা লাইফে অনেকবারই চেষ্টা করছি যে আমরা ভোকাবুলারিগুলো নিজ উদ্যোগে পড়বো, কিন্তু ৫ দিন ১০ দিন হয়ে আর হয় না। এমনকি আমাদের গ্রুপেও এটা হয়েছে যে আমরা কিছুদিন কন্টিনিউ করার পর আবার এটা অফ হয়ে গেছে। তার মানে আসলে যে এই জিনিসটা শুধু সারা জীবনের জন্য দরকার, আপনি যদি বাইরে যান তাও দরকার। আর বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট এবং ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট। আমি এক কথায় আপনাদের যে ব্যাংক আর বিসিএস নিয়ে একটা পার্থক্য করে দিই, সেটা হচ্ছে ব্যাংকে শুধুমাত্র গণিতটা পাটিগণিত কেন্দ্রিক, আর এটা ইংলিশে আসে, এছাড়া আর কিছু না। এইটা যদি আপনি বিসিএস এর সাথে শুধুমাত্র আপনি ইংলিশ অঙ্ক যদি ট্রাই করেন, তাহলে আপনি ব্যাংক বিসিএস সব জায়গায় এখন ভালো করবেন, কারণ এখন প্যাটার্নটা মোটামুটি সবগুলো একই পর্যায়ে চলে আসে। তা আমি কদিন অ্যানালাইসিস করে দেখলাম আর কি। তার মানে আমাদের যেই চাকরি পাওয়ার ক্ষেত্রে যে বাধাটা, ১ নম্বর বাধা হচ্ছে ইংলিশ লিখা। ভালো চাকরি পাওয়ার জন্য আপনি যদি ভালো নবম গ্রেডের চাকরি পান, বিসিএস ব্যাংক হন, তাহলে ইংলিশ লিখা, ইংলিশ লেখার জন্য ভোকাবুলারি দরকার। আর গ্রামার আমাদের ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ শেষ হয়েছে। এখন আপনাদের উচিত হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, এগুলো একটু বারবার পড়া। আর এগুলো আমরা পরীক্ষা কন্টিনিউয়াসলি নেব, এবং নেওয়ার ফলে আমরা সবাই পরীক্ষা দেব, যার ফলে এই প্রবলেমগুলো আমাদের চলে যাবে। আর গ্রুপ থেকে এখন যেটা করা হবে সেটা হচ্ছে ভোকাবুলারি নিয়ে অনেক বেশি পরিমাণে কাজ করা হবে প্রতিদিন। আমি তো ভোকাবুলারি সোর্সটা বলি। তো সাধারণত আমাদের দেশে যে সকল পরীক্ষাগুলো হয়, বিসিএস বলেন, ভারতে যেই পরীক্ষাগুলো হয়, ওদের সিভিল সার্ভিসে যে ধরনের পরীক্ষাগুলো হয়, বা পাকিস্তান, এরা সবগুলা একটা মেজর জায়গা থেকে ভোকাবুলারিগুলো নেয়, সেটা হচ্ছে আপনার জিআরই। তো এখন জিআরইতে সাধারণত ইন্টারমিডিয়েট লেভেলের যেসব ভোকাবুলারিগুলো আছে ওগুলো ওরা এখানে দেয় আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের একটা বড় সোর্স হচ্ছে জিআরইর ভোক্যাবগুলা। এখন জিআরইতে সবচেয়ে বেশি পরিমাণে আসে এই যে জিআরই ৩৩৩টা হাই ফ্রিকোয়েন্সি যে ওয়ার্ডগুলা। এখন এগুলা আমরা একটা একটা করে, এর আগে আমরা ৪-৫টা পড়ছিলাম, এখন আমরা প্রতিদিন ৬টা করে পড়বো। তা প্রতিদিন ৭টা করে পড়বো, আজকে ৬টা হবে, ৭টা করে পড়বো। তো ৭টা করে পড়লে আমাদের মোটামুটি ৫০টা সেশনে আমাদের সবগুলা শেষ হয়ে যাবে। তার মানে আমরা আজ থেকে শুরু করে ৫০টা সেশনে
আমাদের ভোকাবগুলা ক্লিয়ার করে ফেলবো। এখন কথা হচ্ছে একদিনে যদি 5টা পড়তে যাই তাহলে কিন্তু আমাদের এখানে টাইমটা 2 ঘন্টার মতো লাগবে, কিন্তু আমাদের এত টাইম নেই, আমাদের টাইম হচ্ছে 40 মিনিট। তাহলে এখন আমরা কি করব, আপনাদেরকে আমি একদম নোটটা দিয়ে দেব, আমি যে নোটটা করি ওই নোটটা ক্লাসের মানে প্রেজেন্টেশনের পর পরই দিয়ে দেওয়া হবে। এখানে প্রেজেন্টেশনে শুধুমাত্র আমরা কয়েকবার পড়বো এটাকে, আপনি আমি সহকারে কয়েকবার পড়বো, কয়েকবার একটু চেষ্টা করব, এবং আমরা খুব ফাস্ট কাজ করব, অনেক দ্রুত পরিমাণে, কারণ আমাদের কাছে টাইম খুব কম। তো আর এই কাজগুলা, এই যে যে 6-7টা ভোকাবুলারি আপনি সারা দিন বারবার কিছুক্ষণ পর পর পড়বেন, ঠিক আছে? মনে রাখবেন পড়ার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শোনা। এই যে এখন যেই রেকর্ডটা হচ্ছে এটা আপনি বাসায় অসংখ্যবার শুনবেন, মানে কোনো কাজ কাম নাই, আপনি হঠাৎ করে এইটা প্লে করে দিয়ে আপনি শুনবেন, এটাকে বলে পডকাস্ট। তো এইগুলো নিয়ে আমরা আরো আগে কথা বলবো। তো সাধারণত আপনি যখন একই জিনিস বারবার শুনবেন এবং এখানে লেখা হচ্ছে এটা দেখবেন, তখন আপনার মাথায় খুব ভালোভাবে গেঁথে থাকবে। তার মানে ভোকাবুলারিটাই যে আমরা এখানে রেকর্ড করার একমাত্র কারণ হচ্ছে, এবং আপনি জানেন যে এই রেকর্ডটা আমি নিজেও দেখব, মানে আমার নিজের রেকর্ড আমি নিজেই বিভিন্ন সময় প্লে করে করে আমি নিজের কথাটা নিজেই শুনবো, যার ফলে এটা লং লাস্টিং হবে এবং আমরা সবাই আলোচনা করব। তো যাই হোক, যে আমরা ওয়ার্ডগুলো শুরু করে দেই। তাহলে আমরা এর আগে ভোকাবুলারি যে সকল ওয়ার্ডগুলো পড়ছিলাম, প্রায় আমি আজকে একটা নতুন নতুন নিয়ে আসছি, আর বাকিগুলো আমরা রিভিশন দেব। আর কালকে থেকে আমরা প্রতিদিন 6টা করে পড়বো। এখন আমাদের প্রথম যেই ভোকাবটা আজকের, সেটা হচ্ছে আপনার আহ, এটা হচ্ছে, একটু টাইম লাগবে আমার, একটু পড়াটা ধরে নিই। এটা হচ্ছে আপনার অ্যাডমনিশ। তো অ্যাডমনিশ মানে হচ্ছে কাউকে আপনি নিন্দা করবেন, বা অ্যাডমনিশ কথাটার এই পর্যন্ত 2টা মিনিং আসছে, যে আপনার দুইভাবে বলা যায়। তো আমরা এখানে আলোচনা করব, মনে রাখবেন এই আলোচনা করলে আপনার মনে থাকবে ভালো, বাসায় কিন্তু বারবার ভিডিওটা দেখবেন, তাহলে আপনি পড়ার চাইতে বেশি দেখবেন, তখন মনে থাকবে ভালো। অ্যাডমনিশ মানে হচ্ছে সতর্ক করা, কাউকে আপনি সাবধান করে দিবেন, কাউকে একটু তিরস্কার করবেন। এখন এই তিরস্কারটা কিরকম, আপনি কি তাকে খুব গালিগালাজ করবেন, বিষয়টা এরকম না। এখানে অ্যাডমনিশ মানে হচ্ছে, অ্যাডমনিশ মানে হচ্ছে আপনি কাউকে সতর্ক করে দিবেন। যেমন ওই যে আমাদের একটা ভোকাবুলারি একটা ওয়েবসাইটের মধ্যে বললো, ধরেন যে আপনারা তো জানেন যে পরিমণি, হ্যাঁ, পরিমণির উদাহরণ দিয়ে তখন মনে থাকবে ভালো। পরিমণি ধরেন উল্টা পাল্টা কাজ কাম করে, তো এখন এবং সে ধরেন যে উল্টা পাল্টা বিজ্ঞাপন করলো, এখন তার মা বা তাকে যে গাইড করে সে বলল যে এই তুমি এই ধরনের কাজ করবা, এই যে অ্যাডমনিশের সাথে পরিমণির সাথে মিল আছে, যে তুমি এই ধরনের কাজ কাম করবা না, তাকে একটু শাসাই দিল তার মা, ঠিক আছে, একটু তিরস্কার করলো বা সতর্ক করে দিল। তার মানে এটার 2টা অর্থ হয়, একটা হচ্ছে যে টু ওয়ার্ন, সতর্ক করে দেওয়া, ঠিক আছে, যে তাকে ধরেন যে এফডিসি থেকে বললো যে এই তুমি তো আমাদের নায়িকাদের অবস্থা খারাপ করে ফেলবা, যা শুরু করছে এগুলো তো ঠিক না, তাহলে টু ওয়ার্ন মানে তাকে আপনি একটু সতর্ক করে দিলেন যে তুমি এই ধরনের কাজ কাম করতে পারবা না, ঠিক আছে, তখন এই তার মানে অ্যাডমিনিস্ট্রেটের এই একটা আপনার ওয়ার্ড হয়। আমি কিন্তু পুরো নোটটা দিয়ে দিব কিছুক্ষণ পরে। এরপর তার মানে আপনি তাকে সতর্ক করলেন, সাবধান করলেন, এটা একটু ওয়ার্ম হবে। এখন এইটার সিনোনিমটা কি হতে পারে, আপনি কিন্তু তাকে মানে নিন্দা করেন নাই, মানে তাকে কল্যাণকামী হিসেবে একটু সতর্ক করে দিয়েছেন, তাহলে টু ওয়ার্ম হতে পারে। এরপর আরেকটা হতে পারে আপনার কার্শন, এই যে CAUTION, এই যে কার্শন, এইটা হচ্ছে সতর্ক করে দেওয়া, কাউকে নিন্দা করা না, এইটাও সতর্ক করে দেওয়া, এইটাও সতর্ক করে দেওয়া। এবার এগুলো হচ্ছে আপনার সিনোনিম। এখন এই যে অ্যাডমনিশের আরেকটা মিনিং আছে, মানে কাছাকাছি, এটা হচ্ছে আপনি কাউকে একটু তিরস্কার করে দিবেন। এই তিরস্কারটা কিরকম, মানে খুব গালিগালাজ করবেন, বিষয়টা এরকম না। মানে এবার কেউ একটু ভেটকি মারে পরিমণকে বললো যে তোমার মধ্যে একটা নায়িকা, তোমার তো এই কাজটা করা আসলে উচিত হয় না, এই যে দেখেন মৃদু তিরস্কার করা তাকে নিয়ে, বিষয়টা এমন না যে আপনি পরিমণিকে যে গালিগালাজ করলেন, ঠিক আছে, মানে তাকে আপনি একটু তিরস্কার করলেন যে তুমি আর মানে কাজ পাও না আর এইসব উল্টা পাল্টা জিনিসের বিজ্ঞাপন করছো, ঠিক আছে, তাহলে একটু হালকা তিরস্কার করে দাও। যখন আপনি হালকা তিরস্কার করে দিবেন তখন এটা হবে, এগুলা কিন্তু পরীক্ষা আসে, টু স্কল্ড জেন্টলি, মানে আপনি সাবধানতা বজায় রেখে, বা আপনি তাকে নিজে মানে খুব কড়া সমালোচনা করে মৃদুভাবে আপনি তাকে সমালোচনা করে দিলেন জেন্টলি। এটাই দেখেন, এই যে স্কল্ড শব্দের অর্থ হচ্ছে তীব্র আপনার সমালোচনা করা, কিন্তু এই যে জেন্টলি মানে হচ্ছে মানে তাকে আপনি মানে ওরকম ভাবে খুব
তীক্ষ্ণভাবে সমালোচনা করেন নাই, মোটামুটি সমালোচনা করে দিয়েছেন। তাহলে এই হচ্ছে অ্যাডমনিশের আপনার মানে রুট ওয়ার্ড বা অ্যাডমনিশ দ্বারা জিআরই কি বোঝাতে চাচ্ছে আপনাকে। ঠিক আছে, এখন এখন ধরেন যে আপনার পরীক্ষা আসলো অ্যাডমনিশ, এবার তাহলে অপশনগুলো কি কি থাকতে পারে। তো এখন তিরস্কারটা আপনার করাও করতে পারবেন, যেমন হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে কি সাইড, CHI DE, এটা কি সিড বলছে, সিড মানে হচ্ছে আপনার তিরস্কার করা, এই সিড শব্দের অর্থ হচ্ছে তিরস্কার করা। এরপর হচ্ছে আপনার রিবুক, রিবুক এটা হচ্ছে তিরস্কার করা, মানে আপনি কড়া ভাবে একদম গালিগালাজ করে দিলেন। ঠিক আছে, যে দেখেন না মাঝে মাঝে গ্রামে মানুষের সাথে ঝগড়া বাজলে বা গ্রামে একদম যারা আনএডুকেটেড মহিলারা আর কি, ঠিক আছে, ওরা মানে ঝগড়া যখন করে একদম মোটামুটি কোমর বাইদা ঝগড়া করে, যদি আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। আমরা মাঝে মাঝে ছোটবেলায় খাবার দাবার ফালায় দৌড় মারতাম দেখার জন্য। আর মজার বিষয় হচ্ছে সব গোপন কথা একজন একজনকে বলে দিবে। ঠিক আছে, মানে মহিলাদের সাথে গ্রামের মহিলাদের সাথে যখন ঝগড়া বাজে আর কি, এরপরে একজন একজনকে এমন ভাবে ডিলে করে দেয় যে পরবর্তীতে মুখও দেখান যায় না এরকম। মানে ঝগড়া থেমে গেলে সবাই তো সবকিছু জানে যায়। তাহলে দেখেন যে সিট আর একটা হচ্ছে রিবুক, এটা হচ্ছে তীব্র তিরস্কার করা। এরপর হচ্ছে আপনার রিফ্রিমেন্ট, রিফ্রিম্যান্ট, দেখেন এই যে রিফ্রিম্যান্ট, এটা অর্থ হচ্ছে তীব্র তিরস্কার করা। তাহলে আপনি বলতে পারেন অ্যাডমনিশের সমর্থক শব্দ এই যে সিড, রিবুক, আর হচ্ছে রিফ্রিম্যান্ট। এরপর আরেকটা আছে আপনার রিপ্রোচ, র্যাপ্রোচ, দেখেন এই যে র্যাপ্রোচ, আপনারা চাইলে লিখতে পারেন, আমি কিছুক্ষণ পরে কিন্তু নোটটা দিয়ে দিব। র্যাপ্রোচ, তাহলে দেখেন রিসিট, সরি সিড, রিবুক, রেফ্রিমেন্ট, র্যাপ্রোচ। আরেকটা হচ্ছে আপনার রিপ্রুভ, এই যে আর দি চারটা, রিপ্রুভ। তাহলে রিপ্রুভ এটা হচ্ছে আপনার কড়া সমালোচনা করা। তারপর আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে আপনার ক্যাস্টিগেট, 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 দেখেন ক্যাস্টিগেট। এগুলা সবগুলো হচ্ছে আপনি যখন কাউকে প্রচন্ডভাবে কড়াভাবে সমালোচনা করবেন তখন এই শব্দগুলো ইউজ করা যাবে। এখন যদি অ্যাডমনিশে অপশন থাকে, অ্যাডমনিশ থাকার পর এখানে যে কোনো একটাকে আপনি কিন্তু দেখাতে পারবেন। কিন্তু অ্যাডমনিশের মানে মূল ভাবার্থটা হচ্ছে কাউকে মৃদু সমালোচনা করা, মানে একদম গালিগালাজ করে না। ঠিক আছে, তো এখন এগুলা পুরো মানে কাছাকাছি, যদি পরীক্ষায় আসে অ্যাডমনিশ, আপনি সবচেয়ে কাছাকাছি যেটা সেটা ব্যবহার করবেন। ঠিক আছে, তাহলে রিবুক আপনি দিতে দেখাইতে পারেন, কোনো সমস্যা নেই। তবে তার ভাবগত অর্থ হচ্ছে টু ওয়ার্ম অথবা টু স্কল্ড জেন্টলি, যে কাউকে আপনি তিরস্কার করবেন একটু মৃদুভাবে। এখন ব্রিটিশরা তো ধরেন বা ইংরেজরা তো আমাদের মতো গালিগালাজ করে না, ওরা তো ওরকম গালি টালি জানে না। তো আপনারা কয়েকবার একটু দেখেন, এরপর আমরা নতুনটাতে চলে যাব। জাস্ট দু একবার নিজে নিজে একটু পড়েন। তাহলে দেখেন আমরা বলতে পারি রিবুক, রিফ্রিম্যান্ড, রিফ্রিম্যান্ড, র্যাপ্রোচ, রিপ্রুভ, ক্যাস্টিগেট, সিট। এগুলা কিন্তু আপনি বলতে পারেন যে আমি অনেকগুলা বই, প্রায় আমার কাছে 4টা বই ঘেটে 4টা বই থেকে একই ধরনের ইনফরমেশন নিয়ে আমি এখানে দিলাম। মানে আপনি একটা বইতে কখনো এতগুলা জিনিস পাবেন না। লেকচার বুক বলেন, তারপর আরো জিআরইর ওয়েবসাইট মানে জিআরইর বিগ বুক বুক থেকে সবকিছু মিলে আমি বসে বসে এগুলো বের করছি, বুঝছেন, মানে কয়েকটা সোর্স থেকে নিয়ে আসছে। এই জন্য আপনি এখানে মোটামুটি সব ধরনের ইয়েটা পাবেন। শুধু আপনার কাজ হচ্ছে বাসায় বারবার একটু পড়বেন, এবং আমাদের যেই উইকলি টেস্টগুলো হয় ওখানে এগুলো থাকবে। তাহলে আমরা আমরা এখানে সবার সাথে তো সবার থেকে তো শোনা যাবে না। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আপনি যেটা বলবেন আরেকজন তার অপোজিটটা বলবে, মানে আপনি যেটা বলবেন সেটা বাদ দিয়ে অন্যটা বলবে, আর এইভাবে আমরা অল্প টাইমের মধ্যে সবার থেকে হালকা একটু ফিডব্যাক নেব। তাহলে এখন কেউ শুরু করেন। যেমন ধরেন আমি বললাম যে অ্যাডমনিশ, এবার হচ্ছে আপনার রিবুক, আপনি দেখে দেখে বলেন, কোনো সমস্যা নেই। রিবুক, এখন রিবুক ছাড়ার পরে পরবর্তীতে কি আছে বলেন, যে কেউ একজন মাইক্রোফোন ওপেন করেন, বলেন। খুব দ্রুত করবেন, খুব দ্রুত। আপনি আমি যেটা বলছি ওটা ওইটা ছাড়া অন্যটা বলেন। একটু দ্রুত বলেন। নাসিমা আপু মাইক্রোফোন ওপেন করছেন, যে কোনো একটা বলে দেন, এরপর অন্যজন আরেকটা বলবে। ওই অ্যাডমনিশ হচ্ছে আপনার খারাপ কাজ থেকে সতর্ক করা। আচ্ছা, এই আপনারা কি কাজটি বলতেছেন? আমি তো শুনতেছি না।
মোহাম্মদ ভাই শোনা যাচ্ছে ভাই? না না, শোনা যাচ্ছে না। আপনি আপনি বলেন, একটু দ্রুত বলতে হবে, আমরা ফিডব্যাকটা অনেক দ্রুত নিব। হ্যাঁ, এক মনীষ খারাপ কাজ থেকে সতর্ক করা, এটার একটা হচ্ছে কাস্টিগেট। হ্যাঁ, ক্যাস্টিগেট, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার এবার অন্য অন্য একজন আরেকটা বলেন, ক্যাস্টিগেট। হ্যাঁ, একটু অন্য দিকে তাকে একটু একটু মনে করার চেষ্টা করেন। ক্যাস্টিগেট একজনে একটা বলবেন শুধু। রিবুক, থ্যাংক ইউ রিবুক। তারপরে ক্যাস্টিগেট, রিবুক। একটু অন্য দিকে তাকে বলেন, যেটা মনে আসে। ক্যাস্টিগেট, রিবুক চলে আসছে। ক্যাস্টিগেট, রিবুক ছাড়া আর কি আছে বলেন। আরে না পারলে দেখে বলেন। এক দুই দুই সেকেন্ডের মধ্যে না আসলে দেখে বলবেন। র্যাপ প্রুফ, র্যাপ প্রুফ। তারপর এবার র্যাপ প্রুফ চলে, তাহলে ক্যাস্টিগেট, রিবুক, র্যাপ প্রুফ চলে আসছে। আর কি, আর কি আছে? রিপ্রিমেন্ট। রিপ্রিমেন্ট, হ্যাঁ রিপ্রিমেন্ট চলে আসছে। আর কি বাকি আছে দেখেন। তাহলে দেখেন কয়টা আসছে, রিবুক, রেপ্রিমেন্ট, ক্যাস্টিগেট, তারপর হচ্ছে যে রিপ্রিমেন্ট, হ্যাঁ রেপ্রিমেন্ট, রিবুক, ক্যাস্টিগেট, আর একটা হচ্ছে রিপ্রুভ আসছে। আর দুইটা বাকি আছে, বলেন দেখে বলেন, সমস্যা নাই। 2 সেকেন্ডের মধ্যে না মনে আসছে। হুম, রিপ্রুভ চলে আসছে, রিপ্রুভ চলে আসছে, রিবুক চলে আসছে, ক্যাস্টিগেট চলে আসছে, রেফ্রিমেন্টও চলে আসছে। সিড, এই যে একটা সিড, সিড বলে এটা মনে হয়। রিপোর্ট আছে ভাইয়া। হ্যাঁ, রিবুক বলছেন, রিবুক বলছে একজনে। না না, রিপোর্ট হ্যাঁ রিপোর্ট। আচ্ছা, এটা হচ্ছে রেপ্রোচ, রেপ্রোচ, ও আচ্ছা, রেপ্রোচ। রেপ্রোচ, রেপ্রোচ। আর একটা হচ্ছে আপনার সিড। আচ্ছা, তাহলে আমাদের সিনোনিমগুলো শেষ। বাসায় কয়েকবার দেখবে। সরি, এটা হচ্ছে সাইড বলে, সাইড, সাইড দিছে, সাইড হয় এটা, সাইড আর রেপ্রোচ। তাহলে আমরা শেষবারের মতো বলি, সাইড আর ক্যাস্টিগের হচ্ছে মানে আলাদা, আর বাকিগুলো মোটামুটি কাছাকাছি। রিবুক, রেপ্রিমেন্ড, রেপ্রোচ, রিপ্রুভ। তো রিবুক, রিপ্রুভ, রেপ্রোচ, রিপ্রিমেন্ড, আর সাইড, ক্যাস্টিগেট। আচ্ছা, আর বেশি টাইম দেওয়া যাবে না এখানে। এবার দেখেন, এরপর হচ্ছে আমাদের অ্যান্টোনিমে আমরা চলে যাই। অ্যান্টোনিম, অ্যান্টোনিম হচ্ছে যে বলে, এখন ওই যে মেয়েরা অনেক সময় বলে যে যে ও ফ্লার্ট করে, বলে না ফ্লার্ট। তো এই যে দেখেন ফ্ল্যাট, এই যে ফ্ল্যাটের মানে কি, তোষামোদ করা। ধরেন যে বলে, হ্যাঁ যে এরকম, মানে তুমি দেখতে এরকম, ওই সেই ছেলেরা এগুলো বেশি বলে, ঠিক আছে। এবং আমাদের, আচ্ছা যাই হোক, তাহলে দেখেন যে ফ্ল্যাট, ফ্ল্যাটার, ফ্ল্যাটার, এই ফ্ল্যাটার মানে হচ্ছে আপনার, ফ্ল্যাটার হচ্ছে অত্যাধিক প্রশংসা করা। ফ্ল্যাটার আমাদের এখানে তো হৃদয় ভাই, ধরেন যে বিবাহিত মানুষ, এখন ধরেন যে উনি ভাবে কি কিছু একটা দেয় নাই, ভাবি বারবার বলতেছে, তো চিন্তা করলো যে না, এখন এইভাবে তো বরঞ্চ দেখি মুখ দিয়ে মোটামুটি সারা যায় কিনা। এখন সে ধরেন যে কি করলো, অত্যাধিক তোষামোদ করা শুরু করে দিল, এটাকে বলে ফ্ল্যাটার। মানে ধরেন যে সে ফ্ল্যাট করতেছে, তাহলে ওখান থেকে হবে ফ্ল্যাটার। ফ্ল্যাটার মানে হচ্ছে আপনার অত্যাধিক প্রশংসা করা। এরপর হচ্ছে আপনার লোড, এল এ এল এ ইউডি, এই লোড মানে হচ্ছে আপনার তাও প্রশংসা করা। তাহলে ফ্ল্যাটার, লোড, এগুলো অ্যান্টোনিম। এগুলো হচ্ছে এই যে দেখেন, উপরেগুলো হচ্ছে সিনোনিম, উপরেগুলো সিনোনিম আর নিচেরগুলো অ্যান্টোনিম। তাহলে ফ্ল্যাটার, লোড মানে প্রশংসা করা। আর একটা হচ্ছে আপনার ফার্মিট। আচ্ছা, আমি এবার একটু বলি, যখন অ্যাডমনিস দ্বারা আপনি একটু অ্যাজ এ স্কল্ড জেন্টলি দিবেন, মানে হচ্ছে আপনি মৃদুভাবে সমালোচনা করবেন, তখন সমালোচনার বিপরীতটা কি, তোষামোদ করা। তাহলে সেটা হচ্ছে ফ্ল্যাটার হবে, লাউড হবে। তারপর আরেকটা হতে পারে আপনার এই যে ফ্রেজ হবে, ফ্রেজ হবে। তারপর আরেকটা প্রশংসার ইংরেজি আর কি আছে, যার কাছে আপনার এই যে কমেন্ট, কমেন্ট, এই যে কমেন্ট, এইটাও হচ্ছে আপনার প্রশংসা, কি কমেন্ট। তারপর হচ্ছে আপনার এক্সটল, এক্সটল, এক্সটল মানে হচ্ছে অত্যাধিক প্রশংসা, কাউকে একদম ধরেন যে তোষামোদ করতেছে না, এক্সটল। তাহলে ফ্ল্যাটার, লাউড, ফ্রেজ, কমেন্ট, এক্সটল, এক্সটল হতে পারে। তারপর হচ্ছে হতে পারে আপনার এবার এগুলো হচ্ছে আপনার সবগুলো প্রশংসা করা। আচ্ছা, তাহলে দেখেন যে আপনার রিবুক হচ্ছে অত্যন্ত তীব্রভাবে কারো সমালোচনা করা। এইটার অ্যান্টোনিম কি হইতে পারে, ফ্ল্যাটার হইতে পারে, লাউড হইতে পারে, ফ্রেজ হইতে পারে, কমেন্ট হইতে পারে,
এক্সটোল হতে পারে। এগুলো সবগুলো হচ্ছে অতিরিক্ত তোষামোদ, একদম ফ্ল্যাটার বলে যে মানে একদম কি আপনার খুব বাড়ায় বাড়ায় বলা, ঠিক আছে, যে সেই যতটা সুন্দর নয় এর চাইতে বেশি বলা, ঠিক আছে, এটাকে বলে ফ্ল্যাট। তাহলে দেখেন যে রিবুক থেকে এর চাইতে বেশি এই কয়টা, ঠিক আছে। তাহলে ফ্ল্যাটার, লাউড, ফ্রেজ, কমেন্ট, এক্সটোল এগুলো হচ্ছে সবগুলা কাউকে অতিরিক্ত তোষামোদ করা। আর এগুলার দেখেন এই যে এবার দেখেন এটা হচ্ছে তীব্র সমালোচনা করা, এই যে রেফ্রিমেন্ট তীব্র সমালোচনা করা, র্যাপ্রোচ তীব্র সমালোচনা করা, ক্যাস্টিগেট তীব্র কড়া সমালোচনা করা, র্যাপ্রোব রিপ্রোব আপনার কড়া সমালোচনা করা। আর এই যে যেমন আছে সাইড, এটাও মানে কাউকে কি তীব্রভাবে সমালোচনা করা। এগুলো সবগুলোর অ্যান্টোনিম হচ্ছে ফ্ল্যাটার, লাউড, ফ্রেজ, কমেন্ট, এক্সটোল। এগুলো হচ্ছে কাউকে অত্যাধিক পরিমাণে তোষামোদ করা। এবার দেখেন ওই যে আমরা বলছিলাম যে টু ওয়ার্ন সতর্ক করে দেওয়া, এই যে ক্যাশন কাশন অর্থাৎ কি তাও সতর্ক করে দেওয়া। কিন্তু এইটার বিপরীত ওয়ার্ডগুলো কি হতে পারে? এইটার বিপরীত হচ্ছে কাউকে আপনি সতর্ক না করে দেবেন, কাউকে আপনি উৎসাহ দিলেন। তাহলে উৎসাহ দিলেন বা অনুমতি দিলেন, যেমন এখানে আপনি সতর্ক করে দিয়েছেন, আপনি এখানে বললেন যে ফার্মিট। তার মানে অ্যাডমনিশের অ্যান্টোনিম ফার্মিটও হতে পারে। অ্যাডমনিশ মানে সতর্ক করে দেওয়া, ফার্মিট মানে অনুমোদন দেওয়া। অ্যাডমনিশ টু স্কল্ট জেন্টলি কাউকে করা সমালোচনা করা, এই যে রেপ্রিমেন্ড, র্যাপ্রোচ, ক্যাস্টিগেট এগুলো কাউকে করা সমালোচনা করা। আবার কাউকে তোষামোদ করা হচ্ছে ফ্ল্যাটার, লাউড, ফ্রেজ, এক্সটল, আরেকটা হচ্ছে আপনার কমেন্ট। এগুলো দ্বারা আবার কাউকে অতিরিক্ত পরিমাণে তোষামোদ বোঝায়। তার মানে আমি বুঝাতে চাচ্ছি অ্যাডমনিশের দুইটা মিনিং, একটা মিনিং হচ্ছে সতর্ক করে দেওয়া, আর একটা হচ্ছে কি আপনার প্রশংসা করা, এবং আমরা দুইটাকেই এখানে ফোকাস করলাম। তাহলে এখানে ফার্মিট হতে পারে আপনার, এবার ধরেন কাউকে আপনার এই যে করতালি দেওয়া, এটা হচ্ছে অ্যাপ্লাউড বলে। অ্যাপ্লাউড মানে হচ্ছে করতালি দেওয়া, মানে তাকে আপনি তোল্লাই দিছেন এরকম, যে তার কথাবার্তা শুনে সমর্থন করছেন, অ্যাপ্লাউড হতে পারে। তারপর হচ্ছে এনকারেজ, এটা আপনারা জানেন এনকারেজ। আমি শুধুমাত্র এগুলো বারবার বলে দিচ্ছি, আপনারা এগুলো বারবার একটু বাসায় দেখবেন আর শুধু বারবার একটু প্র্যাকটিস করবেন। এবার হচ্ছে এই যে হেল, এই হেল মানে হচ্ছে অভিনন্দন করা কাউকে, এটা আবার শিলাবৃষ্টি হতে পারে। তো হেল মানে হচ্ছে আপনার কাউকে অভিনন্দন করা, যে আপনার বাসায় আসছে আপনি তাকে অভিনন্দন করছেন। অ্যাপ্রুভ হতে পারে, অ্যাপ্রুভ, এই যে অ্যাপ্রুভ আর হচ্ছে রেপ্রুভ, দেখেন রিপ্রুভ, আর এদিকে আমরা বলতেছি অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মানে এগুলো তো জানেনি অনুমোদন, তার মানে ওয়ার্মের অ্যান্টোনিম হচ্ছে অ্যাপ্রুভ, ঠিক আছে। আর অ্যাপ্রুভের অ্যান্টোনিম হচ্ছে অ্যাডমনিশ, মানে টু ওয়ার্ম বা ক্যাশন, অ্যাপ্রুভ। আর অ্যাফলোড মানে হচ্ছে কাউকে অতিরিক্ত তোল্লাই দেওয়া, মানে প্রশংসা করা। এই যে এনকারেজ মানে কাউকে উৎসাহ করা। অ্যাপ্রুভ তো জানেনি। ফার্মিট কাউকে অনুমোদন দেওয়া, এটার অ্যান্টোনিম হচ্ছে অ্যাডমনিশ, ঠিক আছে। অ্যাডমনিশ মানে টু ওয়ার্ম, ক্যাশন। আচ্ছা এগুলা। আরেকটা হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার ইউলোজি, এই যে ইউলোজি, এইটা হচ্ছে এই যে এইটাও মানে হচ্ছে কাউকে প্রশংসা করা, মানে আপনি কাউকে তোল্লাই দিতেছেন, এটাও হবে কাউকে প্রশংসা করা, ইলোজি। তাহলে মোটামুটি এখানে সবগুলা চলে আসছে। তাহলে আমরা দেখতেছি, আমরা যদি মোটা দাগে বলি যে অ্যাডমনিশের শ্রেণী হচ্ছে টু ওয়ার্ন বা কাউশন, কাউকে সতর্ক করে দেওয়া, মানে আপনি কাউকে সতর্ক করে দিলেন। তখন এই ক্ষেত্রে আপনি কয়েকটা এইটার যে কাছাকাছি শ্রেণীগুলো, সেটা হচ্ছে টু ওয়ার্ম আর কাউশন আর হচ্ছে অ্যাডমনিশ, এটা হচ্ছে সতর্ক করে দেওয়া অর্থে। আর যদি আপনি তাকে তোল্লাই দেন, তাকে যদি অনুমতি দেন, তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে পারমিট, অ্যাফলোড। তাকে অ্যাফলোড মানে হচ্ছে তাকে করতালি দেওয়া, এনকারেজ তাকে আপনি সমর্থন মানে সাহস যোগাইলেন, অ্যাপ্রুভ তার কথাটাকে অনুমোদন দিলেন। তাহলে এগুলো হচ্ছে আপনার সতর্ক করে দেওয়ার বিপরীত। কিন্তু আবার অ্যাডমনিশ অর্থ আরেকটা আছে, সেটা হচ্ছে টু স্কল্ড জেন্টলি, কাউকে খুব কড়াভাবে সতর্ক, কড়াভাবে তিরস্কার করা। তাহলে এই কড়াভাবে তিরস্কার করলে আপনি এখানে বলতে পারেন যে রিবুক, রেফ্রিমেন্ট, র্যাপ্রোচ, রিপ্রুভ, ক্যাস্টিগেট এগুলো হচ্ছে কাউকে কড়াভাবে সমালোচনা করে দিবেন। আবার কাউকে কড়াভাবে সমালোচনা করে তোল্লাই দিবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন ফ্ল্যাটার, লাউড, ফ্রেজ, কমেন্ট, এক্সটোল। এগুলো হচ্ছে মোটামুটি অ্যাডমনিশের মোটা থাকে। আপনি কখনো কোনো বইতে এই পর্যন্ত যতগুলো ভোকাবুলারি আছে কখনো এতগুলা ইনফরমেশন একসাথে পাবেন না। মানে আমি তো এখানে কয়েকটা থেকে একসাথে নিলাম, তো এই জন্য এখানে মোটামুটি এগুলো সবগুলো পরীক্ষা আসার মতো। মানে এগুলো তো ইংলিশ ওয়ার্ড তো অনেক আছে, কারণ আপনি বলতে পারেন
যে এগুলো ভবিষ্যতে আসতে পারে। আর সাধারণত ভোকাবুলারি আপনি যখন রুট ওয়ার্ড ধরে ধরে পড়বেন তখন সেটার জন্য সুবিধা হবে। যেমন আমাদের অ্যাডমনিশ নিয়ে আমরা যতগুলো এখানে ইংলিশ ওয়ার্ড পড়লাম, এগুলো কিন্তু সামনের দিকে আমাদের 50তম যখন সেশন হবে বা ভোকাবুলারির উপর তো আমরা সবসময় সেশন তো চলতেই থাকবে, ঠিক আছে? তো মোটামুটি আমি আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, ভোকাবুলারি নিয়ে ইনশাল্লাহ কোনো জায়গায় আপনি আটকাবেন না। মানে আপনি ভোকাবুলারি নিয়ে যা যা দরকার সব কিছু ইনশাল্লাহ আমাদের এই গ্রুপের যে নোট আছে, আমরা গ্রুপে যদি একটা কাজ করি সেটাই এটা হবে, যে ভোকাবুলারিগুলোকে কমপ্লিট করা। আর আমরা তো যথারীতি আগের যে সকল কাজগুলো বা গ্রামারে আমরা যে সকল জিনিসগুলো বলছি যে আমরা করব, ওগুলো ইনশাল্লাহ করব। সময়ের ব্যবধানে একটু ধীরে ধীরে হবে এটা। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে আপনার অ্যাডমনিশের ইয়েতে। কিন্তু এর পরে আমরা এখন যেগুলো নিয়ে কথা বলবো এগুলো সবাই আপনারা আগে পড়ছেন, মানে আমাদের সেকশনগুলোতে আলোচনা হয়েছে। কিন্তু আমি টেনশনে আছি যে একদিনে এতগুলো সম্ভব কিনা, কারণ একটা আলোচনা করতে কিন্তু অনেক টাইম চলে গেছে। এবার যেমন আপনাদের কাছে তো এইটা আছে, এখানে এই নোটটা আপনাদের কাছে আছে মনে হয়, যে এখান থেকে এটা আপনাদেরকে এর আগে ছবি তুলে তুলে দেওয়া হয়েছিল। তো এখন দেখেন, আপনাদের কাছে যদি থাকে তাহলে খোলেন, আমি একটু তাড়াতাড়ি করতে চাচ্ছি তো এই জন্য। এবার দেখেন যে অ্যাভারেন্ট মানে বিপদগামী বা অস্বাভাবিক, এটা তো জানেনি। তা অ্যাভারেন্টের একটা আমরা আজকে শুধু রিভিশন দিচ্ছি এগুলা। অ্যাভারেন্ট মানে অস্বাভাবিক, বিপদগামী। অ্যাভারেশন মানে হচ্ছে বিপদগামিতা, চ্যুতি বা বিচ্যুতি, এটা হচ্ছে নাউন। আর এটা শ্রেণীমগুলা কি হতে পারে? এটা শ্রেণী হচ্ছে আপনার কি, ডাইভারজেন্স মানে বিচ্যুতি, ড্যাভিয়েশন বিচ্যুতি, এগুলো আপনারা জানেন। অ্যাবনর্মাল বিচ্যুতি, কুইয়ার অদ্ভুত, যে বলে না যে তুমি কি অদ্ভুত, কুইয়ার। তাহলে এখানে আর অ্যান্টোনিমগুলা কি হতে পারে? এই যে কনফার্মিটি হচ্ছে খাপ খাইয়ে নেওয়া, কোনো কিছুর সাথে আপনি নিজেকে খাপ খাইয়ে নেবেন। যেমন এই যে অর্ডিনালি, এই যে অর্ডারলি হচ্ছে সুশৃঙ্খল ভাবে। তাহলে অর্ডারলি হচ্ছে আপনার অ্যাভারেন্টের বিপরীত। আর কনফার্মিটি হতে পারে নর্মাল হতে পারে, তারপর হতে পারে আপনার কমপ্লিয়েন্স নিয়ম মেনে চলা বা সম্মতি দেওয়া কোনো কিছুতে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাভারেন্টের সিরিমগুলো, এগুলো আপনাদের খাতায় আছে, আপনারা একটু দেখে নেবেন। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাভেট নিয়ে আমরা অনেক বেশি পরিমাণে কথাবার্তা বলছিলাম। তাহলে অ্যাভেটের গুলা কেউ কি বলবেন বা আপনারা পার্টিসিপেট করবেন নাকি? জি ভাই। আচ্ছা, জি ভাই, অ্যাবেট হচ্ছে প্রশমিত করা আর কি, বা প্রশমিত করা। তীব্রতা কমে যাওয়া। এটা হচ্ছে আপনি আপনার জাস্ট দুইটা বলবেন, সাবসাইড। দুইটা বলবেন। হ্যাঁ জি ভাই। হ্যাঁ, মানে দুইটা, একজনের দুইটার বেশি না, বুঝছেন? ও, দুইটা করে। আমি হচ্ছে ডি দিয়ে সবগুলা বলি, ডিক্রিজ, ডিক্লাইন, ডিমিনিশ, ডুয়েন্ডেল, এগুলা। দেখেন হৃদয় এবার সবগুলা মুখস্থ আছে। ভাইয়া আমি এ দিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। অ্যাবেটমেন্ট, এলিভেট, অ্যাসেস, অ্যাপেজ। দেখছেন আপনারা আপনারা মোটামুটি সবাই তো দেখছে ভোকাবুলারি, মানে আমাদের গ্রুপ থেকে যেগুলো দেওয়া হয়েছে ওগুলোর ব্যাপারে সিরিয়াস। আচ্ছা, তারপরে আর দিয়ে কেউ বলেন, আর দিয়ে। আমি আমি বুঝছি যে আপনারা আপনারা মোটামুটি এখান থেকে যেগুলো দেওয়া হয়, আলোচনা করা হয়, ওগুলো আপনারা পড়েন বাসায়। এখন আমরা শোনেন, এবার বলতে পারেন যে আমি যদি কোয়ালিটি মেনটেন করতে চাই তাহলে সেটা কি হবে জানেন? যে এর আগে আমরা আমরা দেখছিলাম যে আমরা 2 ঘন্টা, আমরা 1.5 ঘন্টায় 2টা ওয়ার্ড নিয়ে কথা বলছিলাম, কিন্তু এইভাবে আসলে পসিবল না। কারণ আপনার এইভাবে হইলে আপনার মানে কত 2 বছরও শেষ হবে না। এখন আমাদের একটা কাজ করা যেতে পারে, যে আমি আপনাদেরকে জাস্ট কি কি পড়তে হবে সবগুলো ওয়ার্ড এক জায়গায় নিয়ে আসলাম, এরপরে রুট ওয়ার্ড ধরে 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 আপনাদের সাথে আলোচনা করলাম, ঠিক আছে? তা আলোচনা করার পরেই এবার এর পরবর্তী কাজ হচ্ছে আপনারা বাসায় এটাকে বারবার পড়া। মানে আপনাকে নোটটা দেওয়া হয়ে যাবে এবং ক্লাসে এখানে প্রত্যেকটা বিষয়ে আলোচনা হবে, প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে আলোচনা হবে, কথাবার্তা হবে। এরপরে এটাকে আপনাকে তারপরে ভিডিও প্লাস নোটটা যখন দিয়ে দেওয়া হবে তখন আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে আপনার কাজ হচ্ছে এই জিআর এর 6 থেকে 7টা ওয়ার্ড পড়ে ফেলা। এখন এই জিআর এর 33টা ওয়ার্ড শেষ হওয়ার পরে, জিআরই 33টা ওয়ার্ড শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে দেব ইয়েগুলা, ওই যে যেগুলা বিগত বছরে
এক থেকে এই পর্যন্ত ব্যাংকে যে সকল ভোকাবুলারিগুলো আসছে, বিসিএস এ যে সকল ভোকাবুলারিগুলো আসছে, ওগুলা আমরা ধীরে ধীরে আলোচনা করব। মানে ওইটার জন্য আমি একটা সাইফোর্সের অ্যাডভান্স আপডেট যে ভোকাবুলারিটা, এটা আমার স্টুডেন্ট একটাকে দিয়ে কিনেছে। মানে ওর মানে একটু চালাক না হলে তো দুনিয়া চলে না, বুঝছেন? তো ও বলতেছে যে স্যার, ওর আব্বু বলছে যে স্যার আমার তো একটু ভোকাবুলারিটা দরকার, মানে কি কি করা যায়। তা আমি চিন্তা করলাম, আমি বলছি ঠিক আছে তাহলে ওকে সাইফোর্স অ্যাডভান্স সরি কম্পিটিটিভ ভোকাবুলারি কিনে দেই, ঠিক আছে ওইটা কিনে দেন। পরে ওর আরো কিছু বই কিনছে, আমি ওর সাথে গেছিলাম একটা কাজে, তাহলে আমি ওকে আবার এটা নিয়ে আমি ঠিক আছে তুমি এটা নাও। এখন নিচে তার মানে এখন আমার কাছে আছে পুরানটা, ওর কাছে আছে নতুনটা, বুঝছেন? তার মানে আমি যখন টিউশনে যাই তখন ওখান থেকে খুঁজে যেগুলা রিসেন্ট, যেগুলা আমার কাছে নাই, ওগুলা মানে জাস্ট পৃষ্ঠা নাম্বারগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে জিআরই ৩৩৩টা ওয়ার্ড নিয়ে আমাদের প্রতিদিন ৬টা করে বা ৭টা করে ওয়ার্ড যদি আমরা করি, আমাদের মোটামুটি আগামী ৫০ দিনে শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আগামী ৫০ দিনের মধ্যে যদি আমরা ৩৩৩টা জিআরই ওয়ার্ড শেষ করি এবং যদি এরকম শব্দগুলা একসাথে সিনোনিম অ্যান্টোনিম সহকারে, তাহলে আপনি ৫০ দিনে ওয়ার্ড শিখবেন প্রায় ১০০০-এর কাছাকাছি বা ১০০০-এর উপরে। তাহলে আপনি যদি ৫০-৬০ দিনে ১০০০-এর উপরে ওয়ার্ড শিখেন এবং এগুলো বারবার মনে রাখেন, এবং আপনি যদি আপনার যে এরকম খাতাটা, এই যে এরকম আমার একটা যেমন একটা খাতা আছে, এরকম আপনি একটা খাতা বানাবেন। তো বানানোর পরে আপনাকে ভোকাবুলারি কোনো বই-টই কোনো কিছুই কিনতে হবে না। আমি এইভাবে দেব, আপনারা শুধুমাত্র খাতা থেকে, নিজের খাতা থেকে পড়বেন। আর সেকেন্ড যেটা হচ্ছে, এটা হচ্ছে ভোকাবুলারি একটা উৎস। আর সেকেন্ড হচ্ছে পত্রিকা পড়া, যে আমরা মোটামুটি ৫০ দিন পরে, আগামী ৫০ দিন পরে ভোকাবুলারির জিআরই ৩৩৩টা ওয়ার্ড এবং বিগত আহ, আপনার যেই বছরগুলোতে ২০ বছরে যে সকল ভোকাবুলারিগুলো আসছে, ওগুলা সবগুলা আলোচনা করার পরে মোটামুটি বলতে পারেন যে ৩ মাস পরে বা ২.৫ মাস পরে আমরা এখানে ডেইলি স্টার পত্রিকাটা পড়ব। মানে ডেইলি স্টার পত্রিকার যে আপডেট ভোকাবুলারি যেগুলো, যখন আপনি এতগুলা কাজ করার পরে যখন ডেইলি স্টারের পত্রিকা পড়বেন, তখন এই সবগুলো ওয়ার্ড আপনার মাথায় থাকবে, মানে চলে আসবে। আপনি ডেইলি স্টারের অনেক ওয়ার্ড দেখলে আপনার এই খাতার কথা মনে পড়বে, সেশনের কথা মনে পড়বে। এইভাবে আমরা ভোকাবুলারির একটা বড় সমস্যা যেটা, সেটাকে ওভারকাম করতে পারি। যদি আপনার ইচ্ছা থাকে আপনি এরার হবেন। তো যাই হোক, যেহেতু আজকে সামনের যে সেশনগুলা, সামনের যে ওয়ার্ডগুলো, এগুলো যেহেতু আগে পড়ানো হয়েছে, আগে কথা বলা হয়েছে এগুলো নিয়ে, জন্য আমি অল্প দিয়ে একটা কথা বলি আগামী ৫ মিনিট। সেটা হচ্ছে, দেখেন যে আপনার সমস্যা অনেক থাকবে। আপনি গৃহিণী, আপনার মতো গৃহিণী অনেক আছে যারা এখন পুলিশ ক্যাডার হচ্ছে। গত গত বিসিএস এ বলতেছে ৪৩-এ ২ জন না ৩ জন মেয়ে যারা পুলিশ ক্যাডার, ঠিক আছে? তো দেখেন এবং তারা কিন্তু ক্যাডার হচ্ছে। আর তাছাড়া যে সকল মেয়েরা ক্যাডার, এরা ম্যাক্সিমামই বিবাহিত, ঠিক আছে? বা সবাই বিবাহিত থাকে, ২-১ জন হয়তো আনম্যারিড থাকে। তাহলে এখন তারা তাহলে কিভাবে পারতেছে? আপনি বিবাহিত বা আপনার ফ্যামিলি আছে, সেটা সমস্যা আপনার। এটার জন্য পিএইচসি আপনার জন্য আলাদা প্রশ্ন করবে না। আপনি বলতে পারবেন না যে আমার তো বাচ্চাকে আমি টাইম দিছি, আমি তো পারি নাই, এখন আমাকে আপনি আলাদা প্রশ্ন করেন। এটা তো অসম্ভব। ঠিক আছে? তাহলে আপনার সমস্যা আপনার নিজেই সমাধান করতে হবে। বাচ্চাকে পর্যন্ত আপনি কম টাইম দেন। এখন এটা যদিও টাফ, কিন্তু আপনি কম টাইম দেন ওর ভালোর জন্য। আপনি ভালো চাকরি পাইলে ও তো মানে উলালে নাচবে। কি বলে এরকম, মানে ধরেন যে ওর লাইফটা অনেক সুন্দর হবে। ঠিক আছে? যে অনেক প্রবলেমগুলা তার জীবনে ফেস করতে হবে না। তাহলে আপনি, আপনার বাচ্চা এখন ছোট, ঠিক আছে, যে এই ধরনের কজ না দেখে বা আপনার আহ, আপনার ফ্যামিলিতে কাজ কাম যতটুকু সম্ভব কম করবেন, মানে যতটুকু না করলেই নয়। ঠিক আছে? ধরেন যে অনেকে আছে যে একটু ভালো কিচেনে একটু কম যান, ঠিক আছে, রান্না বান্না একটু কম খান, প্রয়োজনে কম কম খান, ঠিক আছে, কিন্তু পড়াশোনা করেন। আগামী যে কয় বছর, যে কয়টা মাস আছে পড়াশোনা করেন, ইনশাল্লাহ ভালো করবেন। এখন মূল কথা হচ্ছে, আপনাদের সবারই এখানে একটা কমন বিষয় হচ্ছে, আপনারা আসলে কজ দেখেন। বা আমি মাঝে মাঝে গ্রুপের মেসেজগুলোতে বলি, আজকে থেকে কজ দেখাবেন না, আপনি কাজ করেন। ঠিক আছে? এখন আপনাকে আমি বলতে পারি যে কিভাবে আপনার রুটিন করলে সুবিধা হয়। যারা খুব বেশি পরিমাণে একটু বিপদে থাকেন বা টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না, তাদেরকে বলি, ধরেন আপনি চিন্তা করলেন আগামী ২ ঘন্টা আপনি পড়বেন। ঠিক আছে? এখন ২ ঘন্টা পড়তে গেলে আপনার এই ২ ঘন্টার মধ্যে আপনি বসতে বসতে আধা ঘন্টা চলে যাবে, বা লং ডিস্টেন্স, এই জন্য বলে এই হচ্ছে আপনার ওয়ার্ক আর এই হচ্ছে টাইম। তো টাইম যত বেশি থাকবে এই ওয়ার্কটা হবে এরকম স্লো। আর যখন দেখবেন টাইম কম, তখন ওয়ার্কটা হবে এরকম বেশি। এই যে গ্রাফ বুঝতে হবে, এগুলো সায়েন্সের গ্রাফ। এই দেখেন, গ্রাফ উপরের দিকে, কাজ বেশি হচ্ছে। তার মানে বোঝা গেল, আপনি যদি ২ ঘন্টা বা ৩ ঘন্টা প্ল্যানিং নেন, তাহলে আপনার এই যে কাজ দেখবেন স্লো হবে। এখন এই সমস্যাটা এড়ানোর জন্য একজন বিজ্ঞানী আছে, তার নাম হচ্ছে ফ্যামো। ঠিক আছে? তো বিজ্ঞানী ফ্যামো
মানে একটা লোকারই সে টাইম ম্যানেজমেন্ট দিয়ে দিছে। তো সে বলল যে কিছু ব্রেন হচ্ছে এরকম যে কিছু ব্রেন আছে যারা সাধু সন্ন্যাসী, ওদের হচ্ছে পুরাটা ডিপ ওয়ার্ক করে, মানে এদের পুরাটাই ডিপ ওয়ার্ক, মানে এদের ব্রেনে কোনো স্লো ওয়ার্ক নাই, এদের সংসার নাই, কিছু নাই, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে আপনার ডিপ ওয়ার্ক করে। আর যারা জব সেক্টরে থাকা উচিত, আর যারা ধরেন যে অলস, ওদের ব্রেন হচ্ছে এরকম, কিছুক্ষণ হার্ড থাকে আর বাকিটা স্লো, আবার কিছুক্ষণ হার্ড বাকিটা স্লো। যারা অলস মানুষ, এই যে এই অবস্থায় তাদের ব্রেনটা থাকে। তার মানে এই দেখেন কিছুক্ষণ হার্ড আর কিছুক্ষণ স্লো। এখন এরা যারা আছে এরা ব্যর্থ হবে, আর আমাদের জন্য এটা সম্ভব না, এটা হলো সাধু সন্ন্যাসীদের। তাহলে আমাদের উচিত কি? আমাদের উচিত ছোট ছোট টাইম ম্যানেজমেন্ট করা। যেমন ধরেন যে আপনি টানা 25 মিনিট পড়লেন, একটা গবেষণায় দেখা গেছে মানুষ 25 মিনিট কনসেন্ট্রেট করতে পারে পড়াশোনাতে, 25 মিনিট খুব ভালো কাজ করে। এই 25 মিনিট পরে ছোট একটা ব্রেক নেবেন 5 মিনিটের, জাস্ট ছোট এতটুকু, ধরেন এই যে এতটুকু একটা ব্রেক নিলেন 5 মিনিট, এরপরে আবার 25 মিনিট আপনি পড়াশোনা করবেন, আবার ছোট একটা ব্রেক 5 মিনিটের ব্রেক। এইভাবে যদি আপনি আপনার রুটিনটা সাজাতে পারেন, তখন দেখবেন যে আপনার কাজটা খুব, আপনার মানে আপনার ফ্যামিলির কাজটাও সুন্দর হবে। ধরেন যে আপনি 25 মিনিট পড়লেন, এরপরে বাকি 5 মিনিট ছোট একটা ব্রেক নিলেন, আপনার ব্রেন আবার আগের জায়গায় আসবে। তাহলে আপনি লং একটা চিন্তা না করে ছোট ছোট 25 মিনিট 25 মিনিট করে 25 মিনিট করে কাজ করেন। ধরেন যে এইভাবে এই যে 25 করে যদি আপনি একদিনে যদি ধরেন যে 10 থেকে 12টা সেশন করতে পারেন, 12টা সেশনে কাজ করতে পারেন, আপনার পড়া হয়ে যাবে, অনেক ভালো পড়া হবে। তার মানে আপনি ছোট ছোট টার্গেট নেন, ছোট ছোট টার্গেটটা পূরণ করেন। ধরেন যে মোটামুটি 14টা সিস্টেম করার চেষ্টা করেন, ঠিক আছে? তাহলে আপনি মনে রাখবেন যে আপনি একদিন 8 ঘন্টা পড়লেন, অন্য দিন পড়ছেন 1 ঘন্টা, এই পড়ায় কোনো কাজ দিবে না। এখন আপনাকে করতে হবে ছোট ছোট টার্গেট নিতে হবে। মানে আপনি 25 মিনিট করে প্রথম দিন 10টা করেন, তারপর দিন 11টা করেন, এরকম করে 14-15টা যদি সেশন করতে পারেন, আপনার প্রস্তুতি খুব ভালো হবে। আর মনে রাখবেন আপনার কি প্রতিবন্ধকতা আছে, কি সমস্যা আছে, এটা পিএইচসি দেখার বিষয় না। আপনাকে যদি জব পেতে হয়, তাহলে সকল প্রতিবন্ধকতা নিজে কমপ্লিট করে সামনের দিকে আগাইতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল। আর আমি আপনাদেরকে বলি যে ভোকাবুলারি কেন্দ্রিক যত সমস্যাটা আছে, সেই সমস্যাটা ইনশাল্লাহ আপনারা গ্রুপ থেকে পাবেন, এবং এটা কন্টিনিউয়াসলি চলবে। মানে আমাদের আজকে যে কাজটা, এই যে প্রতিদিন যে 40 মিনিটের এই কাজটা ইনশাল্লাহ হবে, এটা আপনারা শিওর থাকতে পারেন। আর এর এর পাশাপাশি আমরা যেটা বলছি যে গণিতের বেসিক, এগুলো অবশ্যই দেওয়া হবে এবং এগুলা কাজ হবে। আর আপনাদেরকে এখন যেটা করতে হবে যে ইংলিশের যে টপিকগুলো আমাদের এখানে আলোচনা হয়েছিল, নাউন বলেন, নাউন প্রোনাউন, তারপর হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে আপনার রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলা থেকে মোটামুটি 60% প্রশ্ন হয় যে কোনো পরীক্ষায়, মানে ব্যাংক ছাড়া, ঠিক আছে? তো এগুলা খুব ভালো একটা টপিক। পিএইচসি যেসব পরীক্ষাগুলো নেয় বা নন ক্যাডার এক্সাম বা প্রাইমারিতে, তো এগুলা খুবই হট টপিক। তো এই সবগুলা কিন্তু আপনাদের এখান থেকে চেষ্টা করতে হবে যে কিভাবে নাম্বারটা আরো ভালো পাওয়া যায়। তো সেই চিন্তা করতে হলে আমাদেরকে অবশ্যই, এই জন্য আমরা বারবার পড়াগুলাকে রিপিট করতেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমি করতেছি, এগুলা ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ। আর আপনারা এগুলা ভোকাবুলারিজ আমি মোট 6টা দেবো আজকের, এই 6টাকে বাসায় পড়ে ফেলবেন, ঠিক আছে? আর এগুলো আলোচনা করা আছে, কালকে আবার আমরা 6টা আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকুক, এবং আপনারা এই 6টা ভোকাবুলারি পড়ে আগামীকাল আবার ইনশাল্লাহ আমরা আরো 6টা দেবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।